গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট পুলিশ মেডেল পর্যন্ত আমি পেয়েছি। বাস্তবের একজন গোয়েন্দা যিনি ডিএসপি ক্রাইম সাউথ চব্বিশ পরগনা হিসেবে অবসর গ্রহণ করেছেন, একটা কোনো ঘটনা বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে মার্ডার করে দেওয়া হয়েছে। প্রায় 8-10 রাত দিন রাত আমরা এক করে ফেললাম, কিন্তু ধরতে পারছিলাম না। চার্জশিট দেওয়াতে গেলে চার্জশিট দেওয়ার পর থেকে আসল লড়াইটা ওটা। কোনো মজার ঘটনা মনে পড়ে? সবসময় অভিযোগ করে যে পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে, এই সেই। তো আমি বললাম যে আপনি আমার নেম প্লেট আছে, নামটা দেখে নিন। আপনি নিজের কর্মজীবনে কখনোই রাজনৈতিক চাপটা ফেস করতে হয়েছে? আমি আমার কাজটা ভালো করে জানি। তো কোথাও কি পুলিশ সাধারণ মানুষ এবং বিরোধীদের প্রতি সক্রিয় এবং এই হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে কি নিষ্ক্রিয়? মানুষ সব দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছে। সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ডিজি সাহেব দিয়ে দিয়েছে। উনি বলেই দিয়েছেন যে আমার ভুল হয়েছিল, মানছি। এটাকেই বলে রুলার্স ল, এটাকে রুল অফ ল বলে না। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এ প্রায় ফ্রিকোয়েন্ট ভিজিটার্স অফ মানিক ভট্টাচার্য। আজকের দিনটা হচ্ছে একটা স্টিগমাটাইজড চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের মুখ দেখানোর জায়গা নেই। কে জয়েন্ট সিং? আমার তো মনে হচ্ছে 2012তেও তোমার মনে হচ্ছে অনুরাগ কাশ্যপ, গ্যাং অফ ওয়াসিপুর। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। পরিষ্কার শুটিং দেখাচ্ছে, শুট আউট করাচ্ছে, মার্ডার করছে, গ্যাংস অফ আরিয়াদাও বলছেন। গ্যাংস অফ আরিয়াদাও। পুলিশ ধরবে না। শাহজাহানের ক্ষেত্রেও তাই হয়েছে, এদের ক্ষেত্রেও তাই হয়েছে। আজ আমরা যার কাছে এসেছি তিনি ছিলেন রাজ্য পুলিশের কর্তা। আজ তার কর্মজীবনের বিভিন্ন দিক আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আজ আমরা এসেছি রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা শ্রী সলিল ভট্টাচার্যের কাছে। স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আপনি কি ছোটবেলা থেকেই চেয়েছিলেন পুলিশ হবেন, নাকি পরে আপনার মনে হয়েছে যে না এটা হলে ভালো হবে? পুলিশের এই চাকরিতে কেন? পুলিশের চাকরিটা তো আমি ছোটবেলা থেকে ভাবিনি কখনো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ার পরে তখন পুলিশকে দেখতাম, ইউনিফর্ম পুলিশ। তো পুলিশ এমনই একটা অর্গানাইজেশন যাকে দেখা যায়, দেখে বোঝা যায়, বিকজ অফ দেয়ার ইউনিফর্ম। তাদের এই যে মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, আমরা দেখতাম যে ছাত্র আন্দোলন হচ্ছে, যুব আন্দোলন হচ্ছে, তখন পুলিশকে আমি দেখতাম। কোনো সময় ছাত্র আন্দোলনে আমি হয়তো অংশগ্রহণ করেছিলাম। বেশ কিছু কারণে আমি একটু আকৃষ্ট হয়েছিলাম, বিকজ পুলিশ ইজ দি অনলি অর্গানাইজেশন হুইচ ক্যান বি সিন, যাকে দেখে বোঝা যায়। তুমি দেখো, শিক্ষা দপ্তরে যদি কোনো আধিকারিক হয়, তুমি জানবে না শিক্ষা দপ্তরের আধিকারিক না খাদ্য দপ্তরের আধিকারিক। খাদ্য দপ্তরে কোনো আধিকারিককে যদি তুমি দেখো, তুমি জানতে পারবে না আনলেস ইউ আর টোল্ড যে উনি খাদ্য দপ্তরের একজন আধিকারিক। কিন্তু পুলিশকে বলে দেওয়ার দরকার না, বিকজ অফ দেয়ার ইউনিফর্ম। এটা একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, একটা শৃঙ্খলাবদ্ধ ডিপার্টমেন্ট। সুতরাং আমার তখন মনে হতো যে বেশ পুলিশের চাকরিতে খুব আকর্ষিত করেছিল আমাকে সেই সময়। তারপরে পড়াশুনো যখন শেষ হওয়ার মুখে, তখন ভাবতাম যে অ্যাপ্লাই করলে হয়। চাকরির জন্য দরকার, তখন নানা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশান করেছি, প্রিপারেশন করতাম কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো পুলিশের চাকরির সঙ্গে আরও 2-3টা আমার হয়ে গেছিলো, কিন্তু আই অপটেড ফর পুলিশ সার্ভিস। তো তারপরেই পুলিশে আমার যোগদান হয়। আমি পশ্চিমবঙ্গের বহু জায়গায় চাকরি করেছি। তো ল অ্যান্ড অর্ডার, মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রাইম এগেনস্ট প্রপার্টি, বড় বড় ডাকাতি, রাবারি, মার্ডার, এক্সটর্শন, তোলাবাজি, বহু জায়গায় হয়েছে। আমি পার্সোনালি ইন্টারভিউ করতাম সমস্ত জায়গায়। কারণ আমি যে চেয়ারে বসে আছি, আমার টেবিলের বিপরীত দিকে যে থাকে, যে অভিযোগকারী, ওই চেয়ারে নিজেকে একটু কল্পনা করে নিতাম যে আমি যদি অভিযোগকারী হতাম, তাহলে আমি কি তার কাছ থেকে কি ট্রিটমেন্ট আশা করতাম। আমি সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছি চিরকাল, প্রথম থেকে, রাইট ফ্রম দ্য বিগিনিং। সে স্ট্রেংথ অফ পুলিশ পার্সোনেল অনেক কম ছিল এখনকার তুলনায়।
ইনফ্রাস্ট্রাকচার কম ছিল। এখন যেমন যে কোনো ইউনিটে হয়তো 4টে 5টা 6টা গাড়ি আছে, তখন হয়তো 2টো গাড়ি সম্বল থাকতো। এখন হয়তো 100 জন লোক পুলিশ আছে, সেখানে হয়তো 13 জন বা 14 জন বা 25 জন লোক থাকতো। এই আন্ডারস্ট্যান্ডিংই আমাদের কাজ করতে হয়েছে। সুতরাং টু দি বেস্ট অফ মাই এক্সপেকটেশন আমি সেটা ডেলিভার করার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি সফলতা অর্জন করেছি। সরকারের প্রশাসনের যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা, তাদের মান্যতাও পেয়েছি আমি। সো মেনি অ্যাকোলেটস, সো মেনি রিওয়ার্ডস, সো মেনি অ্যাওয়ার্ডস আমি পেয়েছি। আমি স্টেট পুলিশের হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট পুলিশ মেডেল পর্যন্ত আমি পেয়েছি। আমি যে কাজ করেছি তার স্বীকৃতি আমি অন দ্য হাইয়েস্ট লেভেল অফ দি গভর্নমেন্ট আমি সেটা পেয়েছি। এখানে আমার স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি। আমি এনজয় করেছি। তুমি তোমার জবটাকে যদি এনজয় না করো, তুমি জবটাকে যদি আনন্দের সঙ্গে গ্রহণ না করো, তোমার পরিশ্রমটাকে যদি তুমি অনুভব না করো যে আমি ফাঁকা মাঠে খেলে যাচ্ছি, তা বলতে তো হবে না। তোমাকে মানে টু দি বেস্ট অফ ইউর এবিলিটি তুমি যখন ডেলিভার করছো, তখন তুমি ফল পাবেই। এ সম্পর্কে আমি নিশ্চিত থাকতাম। পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি জীবনে কিন্তু তৃপ্ত, আমি সন্তুষ্ট এবং আমি সব পেয়েছি। হ্যাঁ, সত্যি বলতে আমি গোয়েন্দাপীঠ লালবাজারের খুব ভক্ত। গোয়েন্দাপীঠ লালবাজার আমি যত পেয়েছি পুরো পড়ে ফেলেছি, কারণ গল্পের গোয়েন্দা তো আমরা পড়ি, ফেলুদা, ব্যোমকেশ থেকে শার্লক হোমস, কিন্তু বাস্তবের গোয়েন্দারা আমাদের চারপাশে থেকে যেভাবে আমাদেরকে প্রোটেক্ট করছে কিংবা কোনো তদন্ত শেষ করছে, সেটা আমার কোথাও শিহরণ যোগায়। আজকে সৌভাগ্যক্রমে আমি আপনাকে পেয়েছি, বাস্তবের একজন গোয়েন্দা যিনি ডিএসপি ক্রাইম সাউথ 24 পরগনা হিসেবে অবসর গ্রহণ করেছেন। আমি এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না যে একটা কোনো ঘটনা এইরকম ক্রাইম রিলেটেড আপনার কর্মজীবনের। সম্ভবত সেটা 1999 সালের হবে। যাদবপুরে, তুমি জানো যাদবপুরে এই বাস স্ট্যান্ডের কাছে, ওখানে অনেক রাস্তা আছে, ইস্ট রোড আছে, ইব্রাহিমপুর রোড আছে, সেন্ট্রাল রোড আছে। ওরকম একটা জায়গাতে তখন সেই সময়ে আরজিকর হসপিটালে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার বাড়ি ছিল, নাম বলছি। ওখানে উনি তখন খুব সম্ভবত অবসর নেওয়ার সময় অথবা অবসর নেওয়ার প্রাককালে অথবা অবসর নিয়েছেন। ওনার এক ছেলে, মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে। একদিন সন্ধেবেলায় বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল, 7:30 8টার সময়, ঠিক পুজোর আগে আগে খুব সম্ভবত। গড়িয়াহাটে না কোথাও বোধহয় বাজার করতে, মার্কেটিং করতে যাবেন। ওনার স্ত্রী বললেন আমি যাব না। অন্যান্য বাড়ির অন্যান্য সদস্যরা সবাই মিলে চলে গেল মার্কেটিং করতে। মার্কেটিং করে যখন ওরা ফিরলেন 9:30 পৌনে 10টা নাগাদ, তখন দেখলেন বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে মার্ডার করে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু যিনি, তার স্ত্রীকে, তিনিও তখন প্রায় 60-এর কাছাকাছি বয়স মহিলার। পুরো বাড়িটা র্যানস্যাক করা হয়েছে। সোনা দানা, টাকা পয়সা, মাটির ভারে যে লক্ষ্মীর ভারে যে টাকা পয়সা থাকে সেটা পর্যন্ত ভেঙে তার থেকে পর্যন্ত টাকা পয়সা নিয়েছে। তা আমরা যখন, ওরা যখন ফিরে আসার পরে যখন খবর পেলাম, আমরা গেলাম ছুটে সবাই গিয়ে। উই ওয়ার অ্যাট এ লস, আমরা একটু হতবুদ্ধি হয়ে গেলাম যে কীভাবে ঢুকলো, কী করে ঢুকলো, কেমনভাবে করলো, কে মার্ডার করলো। একবারে মানে এই বাস স্ট্যান্ডের কাছে, মানে রাত্রি 12টার সময় জনবহুল থাকে। ওনার ছেলে তখন, ওনার ছেলে বড়, সেও একটা বিজনেস করতো। গ্রাউন্ড ফ্লোরটা বোধহয় বিজনেস পারপাসেই রেখেছিল, মেডিসিনের ডিস্ট্রিবিউটারশিপ ছিল খুব সম্ভবত। এই রাতটা তো গেল, তারপরে লাগাতার প্রায় 8-10 রাত, দিন রাত আমরা এক করে ফেললাম, কিন্তু ধরতে পারছিলাম না যে গ্যাংটা কারা অপারেট করলো, কারাই ক্রাইমটা করলো। তারপর বহু লোককে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করলাম, বাড়ির লোকজন থেকে শুরু করে, আশেপাশের প্রতিবেশীদের থেকে শুরু করে,
ওনার ছেলের যারা কর্মচারী ছিল তাদের থেকে শুরু করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আমরা চিহ্নিত করলাম। প্রায় 14-15 দিন পরে আমরা নিশ্চিত হলাম যে দুজন লোককে এরা ক্রাইমটা করতে পারে, কারণ তারপর থেকে তারা কিন্তু অ্যাবসকন্ড করছিল এই দুজন, এবং তারা ওই ব্যবসায় সাহায্য করত, মানে কর্মী ছিল আর কি। এবং ওদের সম্পর্কে ওনার যে ছেলে আছে সে নিজেও সন্দেহ করতে পারেনি, কখনো ভাবতেই পারেনি, কিন্তু ওরা প্ল্যান করে রেখেছিল ওটা। মানে যেখানে কাজ করতো ওরা, সেই বাড়িরই যে মালিক তারই মাকে এরমভাবে মার্ডার করে পুরো ঘর থেকে লুটপাট করে নিয়ে যাবে, এটা কেউ ভাবতে পারেনি, তাও ওই রকম একটা জনবহুল এরিয়া থেকে। আলটিমেটলি আমরা দুজনকে ধরেছিলাম, তারা স্বীকার করল, স্বীকার করে সেই ডাকাতির কিছু পাওয়া যাওয়া জিনিস, সোনার গয়না এবং আইডেন্টিফাইবল কিছু প্রপার্টি পর্যন্ত তাদের কাছ থেকে উদ্ধার করা গেল। আর খালি ধরলেই তো পুলিশের কাজটা শেষ হয়ে যায় না, যে তথ্যগুলো পাওয়া যায়, যে এভিডেন্সেসগুলো পাওয়া যায়, সেগুলোকে মার্শালিং করতে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7 করে করতে হয়। তারপরে চেষ্টা করতে হয় যে নানা রকম এই অপরাধ, ওকে ধরার পরে অপরাধটাকে পুনর্নির্মাণ করতে হয়, ওকে নিয়ে গিয়ে কীভাবে করলো, কেন করলো, সর্বসমক্ষে আর কি। এবং তাকে নিয়ে যখন অপরাধ পুনর্নির্মাণ করা হয়, তখন আশেপাশের বেশ কিছু লোকজন যারা দেখেন, তাদের কয়েকজনকে বেছে বেছে সাক্ষী হিসেবে ঠিক করা হয়। এবং ওই যে যারা অপরাধী যারা, তারা স্বীকার করার পরে তাদের কথা মতো, তাদের দেখানো মতো জায়গা থেকে, লুক্কায়িত জায়গা থেকে সেই অপহৃত জিনিসপত্র উদ্ধারও করা হয়েছিল। এবং ফাইনালি ওদের বিচারে ওদের সাজা হলো এবং লাইফ ইমপ্রিজনমেন্ট হলো। সম্ভবত এখনো তারা দেয়ার আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট। এইটা আমাকে খুব তৃপ্তি দিয়েছিল, আমাকে ভীষণ সন্তোষ দিয়েছিল। আমি কেন মানে সাধারণ মানুষ, যাদবপুরের মানুষ আজও আমাকে সেই কথাটার জন্য ভুলতে পারে না, সেই কাজের জন্য ভুলতে পারে না, সেই অপরাধটাকে ডিটেক্ট করার যে সাফল্য, সেটা তারাও ভুলতে পারে না যারা এখনো রয়েছেন বা জানেন। আমি তো ভুলতে পারলাম না, আজ এত বছর পরেও আমার মনে আছে। মানে স্যার, আপনি যেটা বললেন যে দোষীদের ধরা অবধি জিনিসটা শেষ নয়, পুলিশের কাজ তারপরেও থেকে যায়। মানে আমরা গল্পে দেখি ওই সবাইকে এক ঘরে বসিয়ে বলে দিলাম যে ওই তো ও খুন করেছে বা ও দোষী, কিন্তু গোয়েন্দা ফিট পরে এইটুকু বুঝেছি যে আপনাদের আসল লড়াইটা শুরু হয় কোর্টে ওই চার্জশিট দেওয়া থেকে। চার্জশিট দেওয়ার পর থেকে আসল লড়াইটা ওটা। হ্যাঁ, আসল লড়াইটা ওটা। এবং সেখানে যদি তুমি কনভিকশনটা আর্ন করো, আদালত যদি তোমার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোমাকে যদি সেই যে অপরাধী বা অভিযুক্ত তাকে যদি সাজা দেন, তাহলে জানবে তোমার পরিশ্রমটা সার্থক হয়েছে, তখন পুলিশের কাজটা শেষ হবে। আচ্ছা স্যার, সিরিয়াস অনেক ঘটনা শুনলাম, এবার একটু অন্যদিকে যেতে চাই যে আপনার এই দীর্ঘ কর্মজীবনে যেমন সিরিয়াস এত ঘটনা আছে, তার সাথে কিছু মজার ঘটনাও তো থাকতে পারে। কোনো মজার ঘটনা মনে পড়ে? তখন হাওড়াতে আমি একটা জায়গায় ছিলাম, দায়িত্বে ছিলাম, এই যাদবপুরের আগে। এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক এসে আমার কাছে অভিযোগ করলেন, তিনি চিঠি পেয়েছেন তার ছেলে ক্লাস 8 না 9 পড়ে, তাকে কিডন্যাপ করা হবে এবং তার কাছে র্যানসাম চাওয়া হয়েছে। সেই সময় মানে কিডন্যাপিং ফর র্যানসাম এগুলো বিরল ঘটনা ছিল। এখন যেমন একেবারে সঙ্গে সঙ্গে তোমার কাউকে বললো যে কিডন্যাপ করে নিয়ে গেল, বললো যে এত কোটি টাকা দিতে হবে, পশ্চিমবাংলায় বলো, বিহারে বলো, গুজরাটে বলো, রাজস্থানে বলো, মুম্বাইতে বলো, বেশি করে এতটা র্যাম্প্যান্ট ছিল না সেই সময়।
তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথা শুনলাম। আমার একটাই সন্তান। আমি ভাবলাম যে অফিসারদের ডেকে বললাম ওনার সঙ্গে যাও, গিয়ে ওনার বাড়িতে যাও। তা বললাম না, যে এটা যদি সত্যি এটা করে থাকে কেউ বা কারোর যদি প্ল্যান থাকে তো সে তো দেখবে যে ভদ্রলোক পুলিশকে জানিয়েছে, হয়তো তার বিপদও আসতে পারে, অথবা হয়তো তার প্রোগ্রামটাই সে আবান্ডান করে দিল, তাহলে আমরা অপরাধীটাকে ধরতে পারবো না। আমি বললাম আজকে আপনার বাড়িতে কেউ যাবে না, আপনার বাড়িটা দেখান, বলে দিই। আমি একজন প্লেন ক্লথে একজন লোককে দিয়ে দিলাম, বাড়িটা দেখিয়ে দেবেন। পরের দিন দুপুরবেলায় আমি ওনার বাড়িতে প্লেন ক্লথে গেলাম, আমার সেই লোকটিকে নিয়ে একা একা হেঁটে হেঁটে। ছেলেটিকে দেখলাম 8 না 9 পড়ে, সে তো একটু ভয়ে কুকড়ে আছে। আমি না, কোনো ভয়ের কোনো কারণ নেই। এদিকে আমি 24 ঘন্টা তার প্লেন ক্লথে তার বাড়িতে লোকও লাগিয়ে রাখলাম, বেশি না, 1-2 জন। বাড়িতে 3টে ঘর ছিল, সব ঘরগুলো তন্ন তন্ন করে দেখলাম। একটা জায়গায় আমি দেখলাম যে অনেক গল্পের বই আছে। সেই গল্পের বইগুলো ছোটদেরই বই, কিন্তু বেশিরভাগই আমি দেখলাম ডিটেকটিভ বই বেশি আছে। তপন কুমারের বই হোক, নিয়ার রঞ্জনেরও কিছু দেখলাম, হেমেন্দ্র কুমার রায়েরও দেখলাম। দেখে আমি এই বইগুলো কারা পড়ে, কে পড়ে? না, আমার ছেলে ভীষণ ভালোবাসে এগুলো পড়তে। বললাম বাহ, কিন্তু খুব ভালো, কিন্তু বড় হয়ে ডিটেকটিভ হবে। হাসতো। তারপর ওর সঙ্গে অনেকক্ষণ ধরে বসে গল্প, কোনো কথা এই সংক্রান্তই কোনো কথা না। তোমার ভয় লাগে যে তোমাকে কেউ ধরে নিয়ে যাবে? বলে হ্যাঁ, একটু একটু তো ভয় লাগছেই। ছেলেটি বলল। আমি এরপরে ওই চিঠিটা যেটা দিয়েছিল না, সেই চিঠিটাকে ট্র্যাক করার চেষ্টা করলাম যে কোন পোস্ট অফিস থেকে করেছে, কেন করেছে, কবে করেছে। দেখলাম হাওড়ারই কোনো একটা পোস্ট অফিস থেকে করেছে। আমি তাহলে হাওড়ার লোক এটার জন্য রেসপন্সিবল হবে? নানা রকম জিনিস মনে হতে শুরু করে, সবই নিজের মনেই ভাবছি, কোনো অফিসারের সঙ্গে শেয়ারও করিনি। 2-3 দিন পরে আমি লোক পাঠালাম সাদা পোশাকে। এই ভদ্রলোককে বললাম যে আপনি একটু ছেলেকে নিয়ে আসবেন, ওর সঙ্গে একটু কয়েকটা গল্প টল্প করবো, আলোচনা করবো। বাবা আর ছেলে এলেন। আমি দুপুরের দিকেই আসুন, 2-2:30 নাগাদ আসুন। এই অনেকক্ষণ কথাটা তো বলে তারপর বাবাকে বললাম আপনি একটু বাইরে যান না, ছেলের সঙ্গে একটু কথা বলি। অ্যান্ড ইউ উইল নট বিলিভ, আমি যখন ওকে সোজাসুজি চার্জ করলাম যে এই হাতের লেখাটা কার চিঠির, ওটা ওই লিখেছে, একটু বিকৃত করে লিখেছে চিঠিটা বাংলায়। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ওকে নানা রকম কথা বলে আলটিমেটলি যখন সোজাসুজি চার্জ করলাম ওকে, হি জাস্ট লিটারালি ব্রোক ডাউন, কেঁদে ফেললো। বলে স্যার এটা আমি করেছি। কেন? আমি ডিটেকটিভ বই পড়তে ভালোবাসি, এখন একটু করে দেখি সবার মনের কি অবস্থা হয় বাড়ির লোকে। সে কেঁদে ফেললো, একদম হাওয়া করে কেঁদে ফেললো। স্যার বাবাকে বলি। আমি বললাম বাবাকে তো বলবো না, যদি বলিও বাবা তোমাকে এই বিষয়ে একটি প্রশ্নও করবে না, সেটা তুমি নিশ্চিন্ত হয়ে। তারপর বাবাকে ডেকে নিলাম, ডেকে নিয়ে বললাম ঠিক আছে, আমি তোর সঙ্গে কথাবার্তা বললাম, আমি দেখছি কি করা যায়, আপনার চিন্তার কোনো কারণ নেই, 24 ঘন্টার জন্য আমার লোকজন থাকবে, আপনার কোনো ভাবনার কোনো কারণ নেই। ও আমার চোখের দিকে তাকালো, আমি ওর চোখের দিকে তাকানো, চলে গেল। তারপরে আমি পরের দিন থেকে আমার লোকজন সব চলে গেলাম। আমি স্যার ওটা চলে আসবো? হ্যাঁ, পরে দেখা যাবে যদি কিছু হয়। তারপরে দিন 15 পরে ওর বাবাকে ডাকালাম, কারণ বাবা তো একটা হ্যালুসিনেশনের মধ্যে আছে না, সেও তো একটা ট্রমার মধ্যে রয়েছে। তখন বললাম আপনাকে একটা কথা দিতে হবে, ছেলেকে আপনি রেপ্রিমেন্ট করতে পারবেন না। বলে কেন, ছেলে কি করেছে? তখন ভদ্রলোকে চা বিস্কুট খাইয়ে 1 ঘন্টা 3 ওনার সঙ্গে গল্প করে ওনাকে কনভিন্স করলাম ছোটো বয়সের ছেলেগুলো হয় এসব বই পড়তে পড়তে। আমিও পড়তাম খুব ছোটোবেলায়, স্কুলে পড়তাম
পরীক্ষা মানে কবে আমাদের ডিসেম্বর মাসে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আর ওই সময়টা ওই বইগুলো কিনে কিনে পড়তাম। তখন 58 না কত দাম ছিল স্বপন কুমারের সেই বইটা, দীপক চ্যাটার্জি আমার মনে আছে। তারপরে হেমেন্দ্র কুমার রায়, কিরিটি রায়। আপনি বলবেন না এই হচ্ছে ঘটনা, আপনার কোনো চিন্তা নেই, আমি করে যান, কিন্তু আমাকে কথা দিন আপনি কিন্তু কোনো দিন ছেড়ে ক্ষেত্রে জিজ্ঞেস করবেন। চলে গেলাম, তুই মজার কথা বললি। তারপরে আমার অফিসারদের বলে আমরা কি হাসি ঠাট্টা করলাম সবাই। মানে ওটাই খানিকটা জয়বাবু ফেলুনাথের মতো, খানিকটা যে নিজেই ইয়ে করে নিজেই আমি বুঝতে পারছি জীবনে, নিজের জীবনে আমার যে কত একটা মানে সাকসেস মনে হলো নিজের জীবনে, যেমন যে কতটা সফল হয়েছে এই কেসটা ডিটেক্ট করে ভাবতে পারবেন না। আমার কি আনন্দ হয়েছে, আমি বাড়িতেও পর্যন্ত আমাকে করে সবাইকে বলেছি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যা পরিস্থিতি, তাতে অবশ্য বর্তমানে আমি বলবো না, কারণ চিরকালই এইটা মানে যারা বিরোধী থাকে তারা সবসময় শাসক দলের, যেই থাকুক না কেন শাসক দলে সবসময় অভিযোগ করে যে পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে এই সেই। আপনি নিজের কর্মজীবনে কখনো এই রাজনৈতিক চাপটা ফেস করতে হয়েছে? খোকর মহল বলেছে এটা করতে হবে এইরকম? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কোনোদিন করতে হবে। যদি কেউ বলেও থাকে নোপড়া, যখন আমি তাকে বুঝিয়েছি বলে রিসিপ্ট, দেন ইউ ক্যারি অন, আর কিছু। আর রাজনৈতিক চাপ, সে এক রাজনৈতিক নেতা আমাকে বলেছিল, ধমকেছিল, রাজনৈতিক নেতা অফ এ ভেরি হাই স্ট্যাচার। তো আমি বললাম যে আপনি আমার নেম প্লেট আছে, নামটা দেখে নিন, এখানে আমার একটা অ্যাটাচি রয়েছে, সকালবেলা আসি, রাতে কখন ফিরি আমার বাড়ির লোক জানে, আমি আমার কাজটা ভালো করে জানি। সঙ্গে 3 জন লোক ছিল। আপনি ঘর থেকে যাবেন না, বেলবাজি দিয়েছি তখন, আপনি ঘর থেকে যাবেন না, ঘাট ধাক্কা দিয়ে বার করবেন। ভদ্রলোক এত অপমানিত হয়েছিল, বাইরে যে ওনার সঙ্গে 150-200 লোক ছিল সঙ্গে, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই নট লেস দেন 100 to 150 পিপল। আমি জানতাম না, আমি তো দেখিনি। ওইখানে গিয়ে নাকি ভীষণ স্ট্রেস হয়ে গেছে এবং চিৎকার চেঁচামেচি করেছে, দেখে নেবে সব কিছু বলে, অ্যান্ড হি গট এ সিভিয়ার হার্ট অ্যাটাক অ্যাট দি গেট। হি ওয়াজ ইমিডিয়েটলি রিমুভ টু হসপিটাল, এবং তারপরে ওখান থেকে তারপরে ভেলোরে ট্রিটমেন্ট হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তারপরে শুনলাম আমার বদলি হয়ে যাবে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মধ্যে অর্ডারও চলে যাবে। ওখানকার লোকজন সবে অল্প দিন হয়েছে, লোকজন বলতে এত একজন ভালো অফিসার চলে যাচ্ছে, নাগরিক কমিটি থেকে বিদায় অভিনন্দন গিফট দিল, ব্যবসায়ী সমিতি বিদায় অভিনন্দন গিফট দিল, নানা জায়গা থেকে নিয়ে একদিন ফিরছি, তখন ডিউটি অফিসার বললো, স্যার আপনার অর্ডারটা কিন্তু কেপ্ট ইন অ্যাবেন্স হয়ে গেছে, মানে অর্ডার স্টেট। আমি কাউকে চিনতামও না, জানতাম না, বিশ্বাস করতে গেলাম, আই ওয়াজ রেডি, আমাকে যেতে হবে। এবং আমার হি হ্যাজ বিন পোস্টেড আউট, কোথায় হচ্ছে তাও জানি না, অমুককে চাল মেকওভার করে দিতে হবে, সেই অর্ডারও হয়েছে। তারপরে বললো অর্ডার স্টেট। এবং তুমি বিশ্বাস করবে না, আমি দ্য হাইয়েস্ট টেনিওর ছিলাম, 4.5 বছর একটা জায়গায় ছিলাম, আমাকে কেউ সরাতে পারে। এইবার যারা সবাই তো জেনে গিয়েছিল ব্যাপারটা, সবাই ভাবতে শুরু করলো আমার পদবীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী পদবীর মিল দেখে ভাবলো বোধহয় আমার কোনো আত্মীয়তা আছে। আর আমি জীবনে তাকে সামনাসামনি দেখিনি, 7 এক্সেপ্ট কোনো মিটিংয়ে যদি মুখ্যমন্ত্রী সভা করেন সেখানে যদি আমার ডিউটি পড়ে, তাছাড়া আর তাকে জানার বা চেনার বা ঘনিষ্ঠ হওয়ার কোনো আমার রাস্তাই নেই, এবং সে দৃষ্টতাও আমার নেই, এবং সে আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। আমাকে আর কিছু বলতো না, কি ভগবান, আমি আমার মতো চলতাম, নিজের রাস্তায় চলতাম, অন্যায় করতাম না, মানে জেনে শুনে করি কি ফর গ্রেটার ইন্টারেস্ট। আমি জানি যে তুমি অন্যায় করেছো, এটা জেনে রাখবে, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, আমি বিশ্বাস করি তুমি অপরাধ করেছো, আমার কাছে যা তথ্য আছে তুমি অপরাধ, কিন্তু আইনের জটিলতা হয়তো তোমাকে ধরতে পারছি না, আমি কিছু করতে পারছি না, তার জন্য আমাকে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, কিছু অন্যায় কিছু করতে হয়,
আমি সেটা করেছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি সোসাইটি, ফর দ্য গ্রেটার বেনিফিট অফ দ্য সোসাইটি, সেটা আমি করেছি। তার জন্য আমার কোনো খেদ নেই, আমার কোনো রিমোর্সও হয় না। ইদানিং দেখছি মানে ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে যে এই হয়তো সার্জন ধরে ইয়ে করছে, চাবি খুলে নিচ্ছে। এই দুদিন আগে কালকে দেখলাম আসানসোলের রানীগঞ্জে একজন সিভিক পুলিশ বলেছে আমি মারতে যাবো, তখন বলেছে তুমি তো সিভিক পুলিশ, ওই জন্য কি করেছে ও ড্রেসটা খুলে বলছে এবার আমি সাধারণ মানুষ, এবার আমি মারতে পারবো। মানে এইরকম চলছে পুলিশ। এবং আমরা দেখেছি জাস্ট কয়েক মাস আগে বা বছরখানেক আগে কৌস্তব বাগচিকে যখন আমি নাম ধরে বলছি, কৌস্তব বাগচির নামে যখন করা হলো যে কেন দীপক ঘোষের বই তুলে কোর্ট করেছে, তো তখন দেখলাম পুলিশ মানে ওয়ারেন্ট ছাড়া চলে গেছে অ্যারেস্ট করতে, তারপর বাড়িতে বসে আছে আরেকজন ওখান থেকে ওয়ারেন্ট বানিয়ে আনছে, তারপরে ওকে অ্যারেস্ট করা হচ্ছে। মানে এইরকম চলছে। তো কোথাও মানে অনেকে অভিযোগ করেন এটা যে বিরোধী এবং সাধারণ মানুষের প্রতি পুলিশ অতি সক্রিয় বর্তমানে, অথচ যখন কোনো হাই প্রোফাইল মামলা হচ্ছে কিংবা যখন আমরা দেখেওছি আরজি করে যখন হাজার খানেক মানুষ ওই আরজি করে 3 তলায় উঠে, 4 তলা বলে 3 তলায় উঠে ভেঙে দিয়ে চলে এলো কতগুলো জায়গা, তখন পুলিশের কাছে খবর ছিল, অথচ পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় আমরা দেখেছি। তো কোথাও কি পুলিশ সাধারণ মানুষ এবং বিরোধীদের প্রতি সক্রিয় এবং এই হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে কি নিষ্ক্রিয়? আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে এটা কিভাবে দেখেন? দেখো এগুলো তো এখন তো, তখন তো সংবাদ মাধ্যম এত সক্রিয় ছিল না, এখন তো সংবাদ মাধ্যম অত্যন্ত সক্রিয়, প্রচন্ড অ্যাক্টিভ। সংবাদ মাধ্যমে তো তুমি লাইভ দেখতে পাচ্ছ, তুমি যেটা বললে, তুমি যেটা দেখছো, মানুষ যেটা দেখছে, মানুষ যেটা শুনছে, তারপরেও কি আমার বলার কিছু প্রয়োজন আছে? তুমি বলো, আমি তোমার প্রশ্ন করছি, প্রয়োজনীয়তা আছে বলো? সরকারের সদর্থক ভূমিকা তো নেই, পরন্তু ভেঞ্জেন্স আছে। কি করে তোমাকে সঠিক রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তার জন্য সব কিছু ব্যবস্থা। তো এ সম্পর্কে আমি আমার স্পেসিফিক কোনো বক্তব্য আমি রিজার্ভ রাখছি, কারণ এখন মানুষ এই লাইভ মিডিয়ার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছে। এটা কিন্তু বাস্তবকে তো অস্বীকার করা যায় না। বাস্তবকে অস্বীকার করলে কিন্তু তুমি তোমার বিবেককে অস্বীকার করবে। জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের হয়ে করিনি, রাজনৈতিক দলের কোনো মোটিভ নিয়ে, উদ্দেশ্য নিয়ে তাদের বিপক্ষে কোনো কাজ করিনি। বরং যারা বিরোধী পক্ষ, তারা যদি দেখতাম বাইরে এসে ও অপেক্ষা করছে আমার জন্য, তাকে আমি কাঁধে হাত দিয়ে ডেকে বলতাম তাহলে বাইরে বসে আছে, সিটি কাউন্সিলর বসুন, ঘরে ওখানে বসুন। তো তাদের সঙ্গে তো সেরকম ভূমিকা নেওয়া উচিত, সেই সদর্থক ভূমিকা নেওয়া উচিত, যাতে করে তারা বুঝতে পারে যে হ্যাঁ ওনার চোখে অন্তত সবাই সমান। কিছুটা তো অন্তত করবো, মানে আমি বলছি 12 আনা 4 আনা করুন, 10 আনা 6 আনা করুন, কিন্তু এরকমভাবে 100 ভাগ প্রশাসনের উজাড় করে দেওয়া, এটা পুরো চোখে লাগে এবং এটা মেনে নেওয়া যায় না। ইট ইজ কন্ট্রারি টু আওয়ার প্রফেশন, কন্ট্রারি টু আওয়ার মেন্টাল স্ট্রেংথ, আমাদের মানসিকতার বিরোধিতা। এটা মানসিকভাবে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা যারা পুলিশের সদর্থক ভূমিকা দেখেছি বা পুলিশ প্রশাসনের যে সদর্থক ভূমিকা নেওয়া উচিত, সেটা কিন্তু আজকে অনুপস্থিত। স্যার আপনি আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, আপনাদের ছায়ায় আমরা বড় হই আর কি। স্যার যদি আমাদের প্রজন্মের জন্য কিংবা সাধারণ মানুষের জন্য আপনি যদি কিছু বলেন একটু। সাধারণ মানুষের জন্য বক্তব্য যে সৎ পথে থাকবে, সঠিক পথে থাকবে। তুমি তো লয়ের স্টুডেন্ট, আইনটাকে খালি পড়বে না, বোঝার চেষ্টা করবে, এটাকে হৃদয়ঙ্গম করবে। যেটা মনে হবে তোমার ন্যায়, তুমি সেটার সঙ্গে থাকো। কখনো কখনো হয়তো তোমাকে কম্প্রোমাইজ করতে হয়, বিকজ অফ ভেরিয়াস কনস্ট্রেন্টস, অনেক বাধ্যবাধকতা আসে। সেটা যতটা কম হয় ততটাই মানিয়ে নেবে। আর প্রতিবাদ যেখানে করার দরকার সেখানে প্রতিবাদ করবে। সেখানে যদি চুপ করে থাকো, সেখানে তুমি তো তোমার নিঃশব্দতা
এটা অপরাধীকে সমর্থন করে, অপরাধকে আরো উৎসাহিত করে। সেটা কিন্তু একটা সাধারণ এবং সৎ নাগরিকের কাছে প্রত্যাশিত নয়। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।